গুনগুন করে গান গাইছে আর তার ফুল গাছে পানি দিচ্ছে। পুরো ছাদ জুড়ে ফুল গাছ আর ফুল গাছ। তের ফুল গাছ খুব ভালো লাগে, তাই তো টিফিনের টাকা জমিয়ে জমিয়ে ফুল গাছ কিনে ছাদ ভরে ফেলেছে। সুগা যে হোক তেকে অনেক ফুল গাছ কিনে দিয়েছে, তারপরেও তে নিজেও কিনেছে। ফুল গাছ দেখলেই নাকি তার মাথা ঠিক থাকে না। সব ধরনের ফুল গাছ তের কাছে আছে, গোলাপ, জবা, কাইট গোলাপ, শিউলি, হাসনাহেনা, গাঁদা, রজনীগন্ধা, বেলি, নীলকণ্ঠ ইত্যাদি আরো অনেক ফুল গাছ। ছাদে আসলেই ফুলের গন্ধে মৌ মৌ করে। পাশেই আবার একটা দোলনা আছে, যেখানে বসে তের সময় কাটাতে খুব ভালো লাগে। তে বিড়বিড় করে গান গাইছে আর গাছে পানি দিচ্ছে। তার আশেপাশে কোনো খেয়ালই নেই। ভাও, ইয়ে, ফুপি ভয় পেয়েছে, ফুপি ভয় পেয়েছে, কি মজা, ফুপি ভয় পেয়েছে। হঠাৎ জেকি এমন করাতে তে ভয় পেয়ে কেঁপে ওঠে। সেটা দেখে জেকি আর আরব দুজনেই হাসতে থাকে। তে রাগ উঠে যায়, তাই কোমরে দুহাত রেখে আরব আর জেকির দিকে তাকিয়ে বলে, আমাকে ভয় দেখানো তাই না? দেখাচ্ছি তোদের মজা, দাঁড়া। ওরে বাবারে, ছোট ফুপি রেগে গেছে, চল পালা, এক্ষুনি পালা। এই বলেই আরব আর জেকি দৌড়াতে শুরু করে। তেও কোন যায় নাকি, সেও তাদের পিছনে দৌড়াতে শুরু করে। আমাকে ভয় দেখিয়ে এখন পালানো হচ্ছে তাই না? দাঁড়া বলছি, এক্ষুনি দাঁড়া, ওইখানে দাঁড়া বলছি, আর দৌড়বি না বলছি, ওখানেই দাঁড়া। আরব আর জেকি প্রাণপণ দৌড়াতে থাকে। তেও পিছু ছাড়ার পাত্রী নয়, সেও তাদের পিছু পিছু দৌড়াতে থাকে। এইদিকে জঙ্কুক ফোন স্টল করতে করতে সিঁড়ি দিয়ে নামতেছিল। হঠাৎ কেউ একজন এসে জঙ্কুককে জড়িয়ে ধরে। জঙ্কুক চমকে যায় আর সাথে সাথে সেখানে দাঁড়িয়ে যায়। এই তো ধরে ফেলেছি, এবার পালাবি কোথায়? আর আবার যে কি সিঁড়ির কাছে এসে দাঁড়িয়ে আছে। তে পিছন থেকে এসে তাদের কানমালা দেয় আর তাদেরকে কথাগুলো বলতে থাকে। তবে আর আবার যে কি দাঁড়িয়ে আছে, কিছু বলছে না দেখে তে তাদের দিকে তাকায়। ওরা সামনের দিকে তাকিয়ে আছে। তে কিছু বুঝতে পারলো না। আর আবার যে কি এমন দাঁড়িয়ে থাকতে দেখে তাই ওদের চোখ অনুসরণ করে সেও তাকায় আর সামনে দেখতে পায় একটা মেয়ে জঙ্কুককে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। ওহ, তাহলে এই কারণ, চিপকালি এসে পড়েছে। যে কি তের ওড়না ধরে টানে আর তের দিকে তাকিয়ে বলে, ফুপি, এই চিপকালি মানে কি? তোদের আর কি বলবো, চিপকালি মানে হলো ছেলেদের গায়ে ঢলে ঢলে পড়া। দেখবি এখন ড্রামা শুরু হয়ে যাবে। জঙ্কুক ভাইয়া, তুমি কেমন আছো? তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি। আমার কথা কি তোমার একবারও মনে পড়েনি? তুমি কি আমাকে একটুও মিস করোনি? জঙ্কুক ভাইয়া, তুমি কেমন আছো? তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি। আমার কথা কি তোমার একবারও মনে পড়েনি? তুমি কি আমাকে এত বছরে একবারও মিস করোনি? বলো জঙ্কুক ভাইয়া, মিস করোনি? দেখলি আমি যেটা বলেছি সেটাই হয়েছে। দেখিস এখন আবার বলবে। এখন যখন চলেই এসেছো, তোমাকে আর কোথাও যেতে দিব না। তুমি আমাকে রেখে আর কোথাও যেতে পারবে না জঙ্কুক ভাইয়া। জঙ্কুক ভাইয়া, তুমি একবার যখন চলে এসেছো, তোমাকে আর কোথাও যেতে দিব না। তুমি আমাকে রেখে আর কোথাও যাবে না। প্রমিস করো, তুমি আর আমাকে রেখে কোথাও যাবে না। এই জন্যই আমি ওকে চিপকালি বলে ডাকি। দেখো ছেলেদের গায়ে কিভাবে ঢলে ঢলে পড়ছে, দেখলেই আমার গা জ্বলে যায়। এর জন্যই আমি ওর ন্যাকামো সহ্য করতে পারি না। এইদিকে জঙ্কুকের সবটা বুঝতে একটু সময় লাগে। এরপর জঙ্কুক মুচকি হেসে নিজের কাছ থেকে মেয়েটিকে সরিয়ে সামনে দাঁড় করিয়ে আস্তে করে বলে, আর ইউ জেনি? জঙ্কুক ভাইয়া, তুমি সত্যি আমাকে ভুলে গেছো? তুমি আমাকে ভুলে যেতে পারলে বলো? আরে আমি তোকে ভুলিনি, তুই অনেক বড় হয়ে গেছিস আর অনেক সুন্দরও হয়ে গেছিস, তাই তোকে চিনতে পারিনি। তা তুই কেমন আছিস জেনি? জঙ্কুকের কথা শুনে জেনির মুখে লাজুকতার ভাব নিয়ে এনে বলে, এতদিন ভালো ছিলাম না, কিন্তু তোমাকে দেখার পর এখন ভালোই আছি। জঙ্কুক ভাইয়া, তুমি আবার বিদেশে চলে যাবে না তো? তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগে না জানো? জেনির কথাগুলো শুনে যেন তের গা জ্বলে ওঠে। এই মেয়ের ন্যাকামি তের একদম ভালো লাগে না। এতদিন সুগার গায়ে ঢলে ঢলে পড়েছে, এখন আবার জঙ্কুকের উপর। তে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ন্যাকামো দেখতে পারলো না, তাই ধূপধাপ পা ফেলে সিঁড়ি দিয়ে নামে। জঙ্কুক জেনির কাছে আসতেই বলে, এক্সকিউজ মি, সাইড প্লিজ। জঙ্কুক জেনি দুজনই তের দিকে তাকায় আর একটু সাইড হয়ে দাঁড়ায়। তবে তে সেসব পরোয়া না করে নিচে চলে আসে। ঠিক তখনই মেন দরজা দিয়ে লিসা বেগম ভিতরে আসে। তে সরাসরি লিসা বেগমের সামনে এসে দাঁড়িয়ে বলে, ফুপু কেমন আছো তুমি?
কিন্তু লিসা বেগম তের কথার উত্তর না দিয়ে তের সামনে থেকে চলে যায়। তের মনটার সাথে সাথে খারাপ হয়ে যায়। তে বুঝতে পারে না লিসা বেগম সবার সাথে ভালোভাবে কথা বললেও ওর সাথে ভালোভাবে কথা বলে না, সেই ছোটবেলা থেকেই। কিন্তু কেন তে সেটা জানে না। তাই তে আর ওখানে দাঁড়িয়ে না থেকে সোজা ঘর থেকে বের হয়ে যায়। এইদিকে লিসা বেগম সোজা জঙ্কুকের কাছে এসে বলে, জঙ্কুক বাবা, তুই কেমন আছিস? তুই তো অনেক বড় হয়ে গেছিস। সেই ছোট জঙ্কুক আজ কত বড় হয়ে গেছে। আজ 10 বছর পরে তোকে সামনাসামনি দেখতে পেলাম। জঙ্কুক মুচকি হেসে উত্তরে বলে, আলহামদুলিল্লাহ ফুপি, ভালো। তুমি কেমন আছো? আমি ভালো আছি জঙ্কুক, তোকে দেখার পর এখন আরো বেশি ভালো লাগছে। জঙ্কুকের সাথে কুশল বিনিময় করে লিসা বেগম লিভিং রুমের সোফার কাছে আসে। সেখানে আরেব সাহেব সুবিন সাহেব বসেই ছিলেন। বড় ভাইয়া, ছোট ভাইয়া, কেমন আছো তোমরা? আমরা ভালো আছি। তুই কেমন আছিস লিসা? আমিও ভালো আছি ভাইয়া। আর বলো না, সেই সকালে আসতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টির কারণে আসতে পারিনি। তা বাকিরা সবাই কোথায়? কাউকে দেখতে পাচ্ছি না যে। লিসা বেগমের চোখ পড়ে সুবিন সাহেবের দিকে, যে চুপচাপ বসে আছে। সেটা দেখে লিসা বেগম আবারও বলেন, বড় ভাইয়া, কি হয়েছে তোমার? এমন চুপচাপ বসে আছো কেন? কই, কিছু হয়নি তো লিসা। তুই অনেক দূর থেকে এসেছিস, যা ফ্রেশ হয়ে নে, আমি একটু আসছি। এই বলেই সুবিন সাহেব সেখান থেকে চলে যায়। সুবিন সাহেবের একদমই ভালো লাগেনি তেকে ইগনোর করাটা। আর কেউ কিছু খেয়াল না করলেও সুবিন সাহেব ঠিকই খেয়াল করেছেন। তাই তিনি আর কিছু না বলে সেখান থেকে চলে যান। এর মধ্যে ইয়ঞ্জুন বেগম কিচেন থেকে বের হয় আর লিসাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখেই বলেন, লিসা, তুমি কখন এলে? এই তো বড় ভাবি, আমি মাত্রই আসলাম। তা তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তা দাঁড়িয়ে আছো কেন? বসো। কুকি বাবা, এই নে তোর কফি। জিন বেগম কফির মুখটা হাতে নিয়ে আস্তে আস্তে কথাটা বলেন। সামনে তাকাতেই জেনি আর লিসা বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে বলেন, জেনি, লিসা, তোমরা কখন আসলে? জেনি দৌড়ে এসে জিন বেগমকে জড়িয়ে ধরে। সেটা দেখে জিন বেগম অবাক হয়ে যায়। এর আগে কখনোই জেনি এমন এসে জড়িয়ে ধরেনি। তা আজ হঠাৎ কি এমন হলো যার কারণে এসে জড়িয়ে ধরলো, সেটাই বুঝতে পারছে না জিন বেগম। ছোট মামি, তুমি কেমন আছো? জানো আমি তোমাকে কত মিস করেছি। মা তো আমাকে এখানে নিয়ে আসতে চায় না। কিছুদিন পর তো আমি এখানেই থাকবো। তাহলে এখন আসলে কি হবে বলো? জিন বেগম বুড়ুকুসকে ফেলে আর জেনের দিকে তাকিয়ে বুড়ুকুসকেই বলেন, কিছুদিন পর এখানেই থাকবে মানে? ঠিক বুঝলাম না। জেনি তার জিভে কামড় দেয় আর বুঝতে পারে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। জেনি তার মায়ের দিকে তাকায়। সে এখন ওর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। লিসা বেগম জোরপূর্বক মুখে হাসি নিয়ে বলেন, আরে ভাবি, ওর কথা বাদ দাও তো। ও ছোট মানুষ, কি কি থেকে কি বলে ফেলেছে। আচ্ছা, বাকিরা সবাই কোথায়? আমার পিচ্চি নাতিরা সব কোথায় গেল? ও, নাতিরা নাতিরা হয়তো কোথাও খেলা করছে, আছে হয়তো আশেপাশে কোথাও। কি ভাবছো? আমি জানি না তোমার মেয়েকে আমার ছেলেদের গলায় ঝুলিয়ে দিতে চাও, কিন্তু সেই স্বপ্ন তোমার কোনোদিনও পূরণ হবে না ননদিনী। শেষের কথাটা জিন বেগম মনে মনেই বলে। মা, আমি একটু বাইরে যাচ্ছি। আমার আসতে হয়তো একটু লেট হতে পারে। কুকি বাবা, এখন আবার তুই কোথায় যাচ্ছিস? জঙ্কুক ভাইয়া, তুমি কোথায় যাচ্ছ? এত বছর পরে তোমার সাথে দেখা, আমার সাথে একটু গল্প করবে না? জরুরি একটা কাজ আছে জেনি, রাতে এসে গল্প করব। আচ্ছা মা, আমি গেলাম। এই বলেই জঙ্কুক আর 1 মিনিটও দাঁড়ায় না, বাড়ি থেকে বের হয়ে যায়। জিন বেগম ডাকে, তবে জঙ্কুক আর দাঁড়ায় না। কুকি বাবা, তোর কফিটা। যা, চলে গেল। জেনি, ফুপি, আপনারা তো অনেক দূর থেকে এসেছেন, যান ফ্রেশ হয়ে নেন, আমি আপনাদের জন্য চা করে দিচ্ছি। আয়ুর কথা শুনে জেনি আর লিসা তাদের রুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। এইদিকে তে ফুল গাছে পানি দিচ্ছিল, হাতে পানির পাইপ, আর মনে মনে কোনো একটা বিষয় নিয়ে রাগে গজগজ করতেছিল। লিসা ফুপি আমাকে ভালোবাসে না তো কি হয়েছে, আর সবাই তোমাকে ভালোবাসে, তাতেই আমার হবে। হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে তে পিছনে ফিরে তাকায়। সামনে তাকাতেই দেখে মাটিতে বসে আছে জঙ্কুক, চারপাশে ভেজা মাটি আর তার মুখে বিরক্তির ছাপ। এক মুহূর্তের জন্য তে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর কি হয়েছে বুঝতে আর তার বাকি থাকে না। এক তো বৃষ্টিতে পিছলে হয়েছিল, তার উপরে আবার তের অন্যমনস্ক থাকায় অনেকটাই পানি নিচে পড়েছিল, আর সেখানেই জঙ্কুক পা পিছলে পড়ে যায়। মুহূর্তেই তের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। হাসি চেপে রাখার চেষ্টা করেও ব্যর্থ হয় সে। আসলে জঙ্কুক ফোনের কারোর সাথে চ্যাট করতে করতেই রাস্তা দিয়ে হাঁটছিল। তার সমস্ত মনোযোগ ছিল ফোনের স্ক্রিনে, তাই সামনে কি আছে সেই দিকে একবারও তাকায়নি। হঠাৎ ভেজা জায়গায় পা পড়তেই ধপ্পাস, পা পিছলে সোজা মাটিতে পড়ে যায় সে। তের এমন খিলখিল করা হাসির শব্দ কানে আসতেই জঙ্কুক বুরুকুসকে তের দিকে তাকায়।
তের এমন হাসি দেখে জঙ্কুকের রাগ হয় খুব। এক তো সে কাদায় পড়ে আছে, তার উপরে আবার তের এমন হাসি। এত হাসির কি হলো এখানে? তে তো তার হাসি থামাতেই পারছে না। বিলেতি রাক্ষসটাকে এই অবস্থায় দেখে তার তো খুব মজাই লাগছে। হাসবো না তো কি করব? একটু আগেই তো কত ভাব নিয়ে হাঁটছিলে, আর এখন দেখো একদম কাদামাটির রাজা হয়ে বসে আছো। আবারও হেসে ওঠে। জঙ্কুক নিজের জামার দিকে তাকায়। কালো শার্ট, কালো প্যান্ট, সব কাদায় মাখামাখি। মুখটাও আরো গোমরা হয়ে যায় তার। তের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে ওঠে, খুব মজা লাগছে তাই না? অবশ্যই লাগছে। এমন দৃশ্য তো আর রোজ রোজ দেখা যায় না। ইতালি থেকে আসা সাহেব কাদায় ধপ্পাস করে পড়ে আছে, এটা কি কম মজা নাকি? জঙ্কুক দাঁতে দাঁত চেপে তের দিকে তাকিয়ে আবারও বলে ওঠে, আমাকে এই অবস্থা দেখে খুব হাসা হচ্ছে তাই তো? এই কথা বলেই জঙ্কুক বিরক্ত হয়ে নিজেই উঠতে যায়, কিন্তু ভেজা মাটিতে হাত পিছলে আবারও ধপ করে বসে পড়ে। এবার তো তে একেবারে হেসে কুটি কুটি হয়ে যায়। এই মেয়ে, জঙ্কুকের চোখ মুখ রাগে লাল হয়ে যায়, বড় বড় চোখ করে তের দিকে তাকিয়ে থাকে। সরি সরি, কিন্তু আপনাকে দেখে সত্যিই আমি হাসি থামাতে পারছি না। কথাটা বলিতে আবার হেসে ফেলে, আর জঙ্কুক রাগী দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর তে নিজেকে সামলে নিয়ে জঙ্কুকের দিকে হাত বাড়িয়ে দেয় সে। বলি, এটা ইতালি না, এটা বাংলাদেশ। এখানে দেখে শুনে চলতে হবে, আকাশের দিকে তাকিয়ে চললে হবে না। আচ্ছা এবার উঠুন, না হলে আজকে এখানে কাদা মেখে বসে থাকতে হবে। জঙ্কুক সন্দেহের চোখে তের হাত বাড়ানোর দিকে তাকায়। ইউ শিওর আমাকে তুলতে পারবে? তো কি মনে হয় আমি পারবো না? আচ্ছা ঠিক আছে, আমাকে বিশ্বাস না করলে ধরতেও হবে না হাত। আমি যাই বাবা, আমার অনেক কাজ আছে, আপনি এখানেই বসে থাকুন। এই বলেই তে হাতটা সরিয়ে নিতে যায়। ঠিক তখনই জঙ্কুক তের হাত ধরে টান দেয়। তে নিজের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে ঠাস করে কাদায় পড়ে যায়। আহ! হঠাৎ করেই কাদার মধ্যে পড়ে যাওয়ায় তার জামা কাপড়েও কাদা লেগে যায়। কয়েক সেকেন্ডের জন্য তে হতভম্ব হয়ে বসে থাকে, তারপর ধীরে ধীরে মাথা তুলে সামনের দিকে তাকায়, আর দেখতে পায় জঙ্কুক দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে, আর ঠোঁটের কোণে বাঁকা হাসে। এবার বেশি করে হাসো কাদার রানী। জঙ্কুকের কথাটা শোনা মাত্রই তের চোখ মুখ রাগে লাল হয়ে যায়। আমাকে আমাকে ইচ্ছে করেই ফেলে দিয়েছো তাই না? আমি তো শুধু হাত ধরেছিলাম, ব্যালেন্স সামলাতে না পারলে আমি কি করব? মিথ্যুক একটা, ইচ্ছে করে ফেলে দিয়ে এখন উল্টোপাল্টা কথা বলছে। যা খুশি ভাবতে পারো। এই বলেই জঙ্কুক বাড়ির ভিতরে চলে যায়, তাকে আবার ফ্রেশ হতে হবে। আর এইদিকে তে জঙ্কুকের চলে যাওয়ার দিকে তাকিয়ে রাগে ফুঁসতে থাকে। এরপর নিজের দিকে তাকিয়ে নিজের এমন অবস্থা দেখে রাগে দুঃখে কি করবে বুঝতে পারছে না। বিড়বিড় করে জঙ্কুকে 14 গোষ্ঠী উদ্ধার করে। শয়তানের নাতি, টিকটিকির জামাই, কালা কুমির, বিলেতি রাক্ষস, বিলেতি বাদর, খরগোশের বাচ্চা, একবার সুযোগ পাই তাহলে আমি বুঝিয়ে দিব এইতে কি জিনিস, আমাকে কাদায় ফেলে দেওয়া তাই না? তে বিড়বিড় করে জঙ্কুকে বকতে বকতেই উঠতে যায়, কিন্তু আবারও তার হাত পিছলে পড়ে যায়। আহ! ও বাবা গো, আমার কোমর গেল গো। এইদিকে জিমিন সিঁড়ি দিয়ে নিচে আসতেছিল। হঠাৎ দরজার দিকে চোখ পড়তেই জঙ্কুকের এমন অবস্থা দেখে জিমিন জঙ্কুকের কাছে আসতে আসতেই বলে, জঙ্কুক ভাইয়া, তোমার এই অবস্থা কি করে হলো? কাদা কি করে লাগলো? তেমন কিছু না জিমিন, শুধু পা পিছলে গিয়েছিল। লিভিং রুমে কেউ ছিল না বলে আজ জঙ্কুকের মান সম্মান বেঁচে গেল। এরই মধ্যে আয়ু কিচেন থেকে বের হয় জেফের জন্য কফি নিয়ে। এই কি দেবরজি, তোমার এমন অবস্থা কি করে হলো? 1 মিনিট। জঙ্কুক কিছু বলতেই যাবে, তার আগেই জিমিনের জঙ্কুকের পিছনে চোখ পড়তেই সে কয়েক সেকেন্ড চুপ করে থাকে। তারপর একবার জঙ্কুকের দিকে আরেকবার তের দিকে তাকায়। আয়ুরও এবার পিছনে তাকাতেই দেখে তে কাদা মেখে দাঁড়িয়ে আছে। আরে তে, তোমারও এই একই অবস্থা কেন? জিমিন হঠাৎ হেসে ওঠে, সেটা দেখে জঙ্কুক পুরো কুঁচকে ফেলে। তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে তোমরা কাদার মধ্যে হাডুডু খেলছো। ইস, আমি কেন হাডুডু খেলতে যাব? তোর ভাই আমাকে ইচ্ছে করে কাদায় ফেলে দিয়েছে। ও, তাহলে তো ঘটনাটা বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। কি বললি? ভাইয়া তোকে ফেলে দিয়েছে? এটা আমি মানতেই পারলাম না তে। আমাদের জঙ্কুক ভাইয়া এত ভালো মানুষ, সে কাউকে কাদায় ফেলে দিবে? অসম্ভব। জিমিনকে এমন জঙ্কুকের গুণগান করতে দেখে তে রেগে চোখ বড় বড় করে বলে, ও তাই নাকি?
তাহলে আমার এই অবস্থা কি আমি নিজেই করেছি? জিমিন ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করে আর তের দিকে তাকিয়ে বলে, সেটা তো আমি জানি না, তবে তোর কথা চেয়ে ভাইয়ার মুখটা বেশি বিরহ লাগছে। জঙ্কুক সঙ্গে সঙ্গে কাশির ভান করে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। কি বললি তুই? নিরীহ? এই বিলেতি রাক্ষসটা নিরীহ? ওদের কাণ্ড দেখে আইয়ু এবার হেসে ফেলে আর বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি হয়েছে কেউ কি আমাকে পুরো ঘটনাটা বলবে? তে সঙ্গে সঙ্গেই আঙুল তুলে জঙ্কুকের দিকে তাক করে আর বলে, এই লোকটা আগে কাদায় পড়ে যায়, আমি তাকে উঠাতে গিয়েছিলাম, ভালো মানুষের মতো হাত বাড়িয়ে দিয়েছিলাম, আর উনি কি করলেন? আমার হাত ধরে এমন ভাবে টান দিল যে আমি সোজা কাদার মধ্যে গিয়ে পড়লাম। আইয়ু এবার জঙ্কুকের দিকে তাকায়। দেবরজি, এটা কি সত্যি? তে যেটা বলেছে সেটা কি সত্যি? জঙ্কুক ঠোঁটের কোণে হাসি টেনেই বলে, আমি তো শুধু হাত ধরেছিলাম ভাবি, ব্যালেন্স ঠিক রাখতে না পারলে আমি কি করব? মিথ্যা কথা, একদম ডাহা মিথ্যা কথা, আমাকে ইচ্ছে করেই ফেলে দিয়েছে। জিমিন এবার আর হাসি আটকে রাখতে পারে না, পিক করে হেসেই ফেলে। সেই হাসি দেখেই তের রাগ আরো বেড়ে যায়। তোর হাসি পাচ্ছে তাই না? বেশি করে হাস। তুই আমার আপন বোন না শত্রু আল্লাহই জানে। মামলা তো অন্যদিকে চলে যাচ্ছে, তাহলে আমি এই মামলার বিচারক হিসেবে ঘোষণা করছি তোমরা দুজনেই দোষী। কি বললে ভাবি? আমি দোষী? আমি কি করে দোষী হলাম? ফেলে তো দিয়েছে উনি। কারণ তুমি হয়তো ওকে দেখে প্রথমে হেসেছো, আর ভাইয়া প্রতিশোধ নেওয়ার জন্য ঠিকই কাঁধে ফেলে দিয়েছে। এখানে কে কার প্রতিশোধ নিয়েছে? ওমা, জঙ্কুক ভাইয়া, এসব কি করে হলো? জেনির কণ্ঠ শুনে সবাই চুপ হয়ে যায়। জেনি জঙ্কুকের কাছে তাড়াহুড়ো করে এসে বলে, জঙ্কুক ভাইয়া, তুমি কি করে পড়ে গেলে? কোথাও ব্যথা পাওনি তো? ইস, কি অবস্থা হয়েছে তোমার? আরে না জেনি, আমি ঠিক আছি, কোথাও ব্যথা পাইনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। জেনির ন্যাকামো দেখে তের বুড়ো কুচকে বিড়বিড় করে বলে, চলে এসেছে এক্সট্রা ড্রামা কুইন। আর কিছু পারুক না পারুক, ছেলেদের গায়ে ঢলে পড়াটা ঠিকই পারে। জেনি সঙ্গে সঙ্গে তের দিকে তাকায় আর বলে, আমাকে কিছু বললে তে? না না জেনি আপু, আমি তোমাকে কিছুই বলিনি। আমি কি তোমাকে কিছু বলতে পারি বলো? যাক বাঁচা গেছে, পুরো কথাটা শুনতে পাইনি। এদিকে তের কথা শুনে জিমিন আইয়ু দুজনেই মুখ চেপে হাসে। তে জেনির মতো করে কথা বলেছে দেখে। জেনি তের দিকে ভালোভাবে তাকায় আর তেকেও কাদা মাখা দেখে জঙ্কুকের দিকে একবার, তের দিকে একবার তাকিয়ে বলে, তোমরা দুজনেই কি একসাথে ছিলে? জেনির কথাটা শেষ হওয়ার আগেই জঙ্কুকের ফোন বেজে ওঠে। জঙ্কুক ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই ইম্পর্টেন্ট কল দেখে জঙ্কুক ওদের সামনে থেকে চলে যায়। সিঁড়িতে উঠতে উঠতেই কলটা রিসিভ করে। হ্যালো, জিওন জংকুক স্পিকিং। এরপর জঙ্কুক ফোনের ওই পাশে থাকা ব্যক্তির কথাগুলো মন দিয়ে শোনে। তারপরে মুচকি হেসে উত্তরে বলে, দ্যাটস গ্রেট, ইয়েস আই এম অ্যাভেলেবল টু জয়েন টুমারো। অলরাইট, থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন। কথা বলতে বলতেই জঙ্কুক তার রুমে চলে যায়। কি হলো তে, বল, তোরা দুজনে কি একসাথে ছিলে? এই যা, তোমার দাদাভাই চাটা তো ঠান্ডা হয়ে গেল, যাই আবার গরম করে নিয়ে আসি। এই বলেই আয়ু আবারও কিচেনে চলে যায়। তে আর দাঁড়িয়ে থেকে কি করবে? তাকেও তো আবার ফ্রেশ হতে হবে। তাই মুখটা গোমরা করে জিমিনকে উদ্দেশ্য করে বলে, আমাকে আবার গোসল করতে হবে, আর তোর ভাইকে আমি পরে দেখে নিব। এই বলেই তে তার রুমে চলে যায়। সবাই একে একে চলে গেছে। এখন জিমিন দাঁড়িয়ে থেকে কি করবে? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, আরাব যে কি আমার রুমে, আল্লাহ জানে এতক্ষণে আমার রুমের অবস্থা কি করেছে। এই বলেই জিমিনও চলে যায় তার রুমে। জেনি একা দাঁড়িয়ে আছে আর আগে গজগজ করতে থাকে। আমাকে ইগনোর করা, তাই না? একবার এই বাড়ির বউ হয়ে আসে, তারপর সবাইকে বুঝিয়ে দিব এই চেনি কি জিনিস। আর তে, আমার জঙ্কুক ভাইয়ের আশেপাশে ঘুরঘুর করা, তাই না? তোর এমন অবস্থা করব যাতে তুই কারোর সামনে মুখ দেখাতে না পারিস। শুধু সময়ের অপেক্ষা। জেনি এইসব মনে মনে বলেই রাগে ফুঁসতে ফুঁসতে তার রুমে চলে যায়। এরপরে জঙ্কুকও আর কোথাও যায় না, বাসাতেই থাকে। রাত 8টা বাজে সবাই লিভিং রুমের সোফায় বসে আড্ডা দিচ্ছিল। আর জিন, সুবিন, ইয়নজুন, লিসা বসে তারা বিভিন্ন ধরনের কথা বলছিল। হঠাৎ লিসা বেগম মাঝখান থেকে বলে ওঠেন, আচ্ছা, আমার জেনিকে তোমাদের কেমন লাগে বলো তো? এটা কেমন কথা লিসা? কেমন আবার লাগবে? ও তো আমাদেরই ভাগ্নি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। না মানে, সুগার বিয়ে টিয়ে দিবে না নাকি? ওর বয়স তো কম হলো না। হ্যাঁ লিসা, তুই ঠিক বলেছিস, এবার ওর বিয়েটা দিয়ে দিব ভাবছি। ছেলের বয়স হয়েছে, এখন তো বিয়েটা দিতেই হবে। তা তোমরা কি মেয়ে দেখেছো নাকি দেখবে? দেখেছি লিসা,
মেয়ের বয়স একটু কম, তাই ভাবছি আর একটা বছর পরে বিয়ে দিব। তোমরা সুগার জন্য মেয়ে দেখেছো, অথচ আমাকে একবারও জানাওনি। ওই মেয়ের নাম কি, বাড়ি কোথায়, বাবা কি করে, মেয়ে দেখতে কেমন? আমার জেনির থেকে কি বেশি সুন্দর ওই মেয়ে? আশ্চর্য লিসা, এটা কেমন কথা? তুমি জেনির সাথে কেন তুলনা করছো? না মানে, তোমরাই তো বললে জেনি অনেক সুন্দর, তাই বললাম আর কি। ওই মেয়ে জেনির মতো সুন্দর কিনা। আরএম সাহেব কিছু বলতেই যাবে, তখনই পিছন থেকে জেহপের কণ্ঠ ভেসে আসে। এখানে কি নিয়ে এত আলোচনা হচ্ছে? কে আবার কার থেকে বেশি সুন্দর? জেহপের কণ্ঠস্বর শুনে ঠিক তখনই কিচেন থেকে আয়ু বের হয়ে এসে বলে, তুমি এখানে? তাহলে আর আবার জেকি কোথায়? ও, ওরা জিমিনের কাছে পড়তে বসেছে। ও আচ্ছা বলে আয়ু আবার কিচেনে চলে যায়। এরই মধ্যে জঙ্কুক একটা লাকিস নিয়ে নিচে চলে আসে। সেটা দেখে জেহপ বলে ওঠে, কিরে জঙ্কুক, লাকিস নিয়ে তুই আবার কোথায় যাচ্ছিস? সবাই সিঁড়ির দিকে তাকায়। জঙ্কুককে লাকিস নিয়ে নিচে নামতে দেখে সবাই ঘাবড়ে যায়। জঙ্কুক আবার ইতালিতে চলে যাচ্ছে না তো, এই ভেবে জিন বেগম বসা থেকে উঠে জঙ্কুকের কাছে এসে দাঁড়িয়ে বলেন, কুকি বাবা, তুই লাকিস নিয়ে নিচে কেন এসেছিস? আর তুই কোথায় যাচ্ছিস? জঙ্কুক মুচকি এসে তার মায়ের দিকে তাকিয়েই বলে, মা, আমি কোথাও যাচ্ছি না। এই লাকিসে তোমাদের জন্য কিছু গিফট আছে, সেইগুলো দেওয়ার জন্যই নিচে নিয়ে এসেছি। ও আচ্ছা, তাই বল। আমি তো ভাবলাম তুই আবার আমাকে রেখে চলে যাচ্ছিস। মা, আমি তো বললাম আমি আর কোথাও যাব না, তোমাদের কাছেই থাকবো। সত্যি তো? মা, 3 সত্যি। আমাকে যে থাকতেই হবে মা, কেউ একজন আমাকে এখানে আসতে বাধ্য করেছে। শেষের কথাটা জঙ্কুক মনে মনে বলে। এরপর জঙ্কুক জিন বেগমের হাত ধরে সোফায় নিয়ে এসে বসিয়ে দেয়, আর লাকিস খুলে যার যার জন্য যা এনেছে সেগুলো বের করতে থাকে। আরএম সাহেবের জন্য পাঞ্জাবি পাজামা, সুবিন সাহেবের জন্য সেম জিনিস, জিন ইউনজুন লিসার জন্য শাড়ি আর একটা করে সোনার কানের দোল, জেপের জন্য শার্ট প্যান্ট আর একটা ঘড়ি। সবাইটা সবাইকে বুঝিয়ে দিয়ে জঙ্কুক আয়ুকে ডাকে। আয়ু জঙ্কুকের সামনে আসতেই জঙ্কুক আয়ুর সামনে দাঁড়িয়ে বলে, ভাবি, আমি তোমাদের বিয়েতে ছিলাম না, আর কিছু দিতেও পারিনি, তাই তোমার জন্য এই ছোট্ট গিফট। এসবের কি দরকার ছিল দেবরজি? তুমি যে বাড়িতে এসেছো তাতেই আমি খুশি হয়েছি। কেন ভাবি, আমার গিফট কি তোমার পছন্দ হয়নি? কি বলো দেবরজি, কেন পছন্দ হবে না? আমার ছোট দেবরের দেয়া গিফট বলে কথা। খুব পছন্দ হয়েছে। শাড়িটা তো খুবই সুন্দর, আর এই নেকলেসটা তো আরো বেশি সুন্দর। কিন্তু তুমি এত কিছু কেন নিয়ে আসতে গেলে বলো? ওর দেয়া গিফট আয়ুর পছন্দ হয়েছে, সেই কথা শুনে জঙ্কুক মুচকি এসে উত্তরে বলে, কি বলো ভাবি, আমার একটা মাত্র ভাবি বলে কথা, তার জন্য নিয়ে আসবো না তো কার জন্য নিয়ে আসবো বলো? জঙ্কুকের কথা শুনে সবাই মুচকি মুচকি হাসে। আর এই প্রথম জঙ্কুক সবার জন্য গিফট নিয়ে এসেছে, তাই সবাই খুশি হয় গিফট পেয়ে। চাচু চাচু, তুমি কি শুধু আম্মুর জন্য গিফট নিয়ে এসেছো? আমার জন্য কি কিছুই নিয়ে আসোনি? চাচু, তুমি আমার জন্য একটা রিমোট কন্ট্রোল কার নিয়ে আসতে পারলে না? আরাব জেকের কথা শুনে সবাই মিটিমিটি হাসে। জঙ্কুকও আরাব আর জেকের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, কে বলেছে আমি আমার চাচুদের জন্য কিছু নিয়ে আসিনি? এনেছি তো, সবার জন্যই নিয়ে এসেছি। এই বলেই জঙ্কুক আরাব আর জেকির জন্য যে গিফটগুলো এনেছে সেগুলো বের করে দেয়। আরাব জেকি দুজনেই খুব খুশি হয়ে যায়। আরাবের জন্য একটা রিমোট কন্ট্রোল কার আর চকলেট, জেকির জন্য মেকআপ বক্স আর চকলেট। জেকি সাজতে খুব ভালোবাসে, সেই কথা শুনে তার জন্য মেকআপ বক্সই নিয়ে আসে জঙ্কুক। দেখো ফুপি, চাচু আমার জন্য মেকআপ বক্স নিয়ে এসেছে, কি সুন্দর বলো? ফুপি, আমার গিফটটা দেখো, রিমোট কন্ট্রোল কার নিয়ে এসেছে আমার জন্য চাচু, কারটা কত সুন্দর তাই না? আরাপ আর জেকির কথা শুনে জিমিন মুচকি এসে উত্তরে বলে, সুন্দর। এবার যাও রুমে গিয়ে পড়তে বসো, না হলে কিন্তু আমি এগুলো নিয়ে নিব। জিমিনের কথা শুনে আরাপ আর জেকি দুজনেই ভয়ের রুমে চলে যায় পড়তে বসার জন্য, যদি ওদের গিফটগুলো আবার নিয়ে যায় সেই ভয়ে। এরই মধ্যে জেনি চলে আসে সেখানে। জঙ্কুক ভাইয়া, সবাইকে তুমি গিফট দিয়েছো? তা তুমি আমার জন্য কি এনেছো জঙ্কুক ভাইয়া? বাস হয়ে গেল, এখন ফ্রিতে সবাই নাটক দেখবে। জিমিন কথাটা মনে মনে বলেই একটা ভেংচি কাটে। ঠিক তখনই জঙ্কুক বলে ওঠে, জিমিন, এটা তোর জন্য, দেখ তো তোর পছন্দ হয় কিনা। জিমিন জঙ্কুকের হাতের দিকে তাকায় আর সাথে সাথে জিমিন খুশি হয়ে যায়। জঙ্কুক ভাইয়া, এটা কি তুমি আমার জন্যই এনেছো? এটা তোর জন্য। পছন্দ হয়েছে তোর? খুব পছন্দ হয়েছে ভাইয়া। এটা আমি অনলাইনে দেখেছিলাম কিন্তু এখানে পাইনি। ব্রেসলেটটা অনেক সুন্দর, আর চকলেটগুলো তো আমার ফেভারিট চকলেট। এরপরে জঙ্কুক জেনির জন্য একটা মেকআপ বক্স আর একটা পার্স ব্যাগ বের করে জেনির হাতে দিয়ে বলে, জেনি, তুই তো মেকআপ করতে পছন্দ করিস, তাই তোর জন্য মেকআপ বক্সই এনেছি। তোর পছন্দ হয়েছে তো?
জিমিন মিটিমিটি করে হাসে। জেনি জিমিনের দিকে তাকিয়ে দেখে জিমিন হাসতেছে। সেটা দেখে জেনি রাগ হয়, তাই জঙ্কুকের দিকে তাকিয়েই বলে, তার মানে তুমি কি বলতে চাও জঙ্কুক ভাইয়া আমি মেকআপ সুন্দরী? আরে জেনি, তুমি রাগ কেন করছো? তুমি দেখতে পাচ্ছ না যে যেটা পছন্দ করছে জঙ্কুক তার জন্য সেটাই এনেছে? তুমি মেকআপ করতে পছন্দ করো বলেই তো তোমার জন্য মেকআপ বক্স এনেছে, তাই না জঙ্কুক? একদম ঠিক বলেছো ভাবি। কেন জেনি, তোর এগুলো পছন্দ হয়নি? জঙ্কুক ভাইয়া তুমি তের জন্য কি এনেছো সেটা দেখি তো। আসলেই তো সবাই এখানে, এ মামনি কোথায়? ওকে দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ তাই তো, তেকে তো অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না, ও কোথায় গেল? মা, বাবা, তে কোথাও যায়নি, তে রুমই আছে। ওর হালকা জ্বর এসেছে তাই শুয়ে আছে। আমি বারবার বারণ করলাম বৃষ্টিতে না ভিজতে, আমার কথা তো শুনলই না। এখন জ্বর আসলো তো, কার আবার জ্বর এসেছে? সুগা ঘরের ভিতরে ঢুকতে ঢুকতেই কথাটা শুনতে পায়, তাই প্রশ্নটা করেই ফেললো। এই তো ডাক্তার মশাই এসে পড়েছে, এখন আর চিন্তা নেই। ঘরে ডাক্তার থাকতে চিন্তা কিসের বলো? ও সুগা তুই এসে পড়েছিস, ভালো করেছিস। দেখ না তের নাকি আবার জ্বর এসেছে। বৃষ্টিতে ভিজতে দেখেই তো বুঝতে পেরেছিলাম যে ওর জ্বর আসবে, তাই তো সাথে করে মেডিসিন নিয়ে এসেছি। এই বলেই সুগা উপরের দিকে যেতে নাই। সেটা দেখে জঙ্কুক ডেকে বলে, ভাইয়া এটা তোর জন্য। সুগা পিছনে ফিরে তাকায়। জঙ্কুকের হাতে একটা প্যাকেট দেখে বলে, এটা কি জঙ্কুক? তেমন কিছু না ভাইয়া, সবার জন্য টুকটাক গিফট এনেছি, তাই তোমার জন্য আনলাম। শার্ট প্যান্ট আর একটা ঘড়ি আছে। তা এর জন্য কি এনেছিস? জঙ্কুক চুপ করে সুগার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে, কিছুই বলে না। জঙ্কুককে এমন চুপ করে থাকতে দেখে সবাই বুঝে যায় জঙ্কুক তের জন্য কিছুই আনেনি। সবার মনটা খারাপ হয়ে যায়, তবে একজন খুব খুশি হয়, আর সেটা হলো জেনি। জঙ্কুক তের জন্য কিছু নিয়ে আসেনি দেখে সে খুব খুশি হয়। এদিকে ইয়ঞ্জন বেগম সুবিন সাহেবের দিকে তাকায়। সুবিন সাহেবও ইয়ঞ্জন বেগমের দিকে তাকায়, তবে মুখে কিছুই বলে না। আমি জানতাম তুই কিছুই আনিসনি। সকালেই বুঝতে পেরেছি যখন তুই ওকে চিনতে পারিসনি। তোর কাছেতে যেমনই হোক, কিন্তু আমাদের কাছে চোখের মনি। ওর কষ্ট পাওয়া মানে আমাদেরও কষ্ট পাওয়া, তাই এটা ওকে দিয়ে দিস। এই বলেই সুগা জঙ্কুকের হাত থেকে প্যাকেটটা নিয়ে নেয়, আর অন্য হাতে জঙ্কুকের হাতে একটা বক্স ধরিয়ে দেয়। তে এই লকেটটা পেলে অনেক খুশি হবে, তাই ওকে এটা দিয়ে দিস। জঙ্কুক বক্সটা খোলে, আর খুলেই দেখে তাতে একটা টিউলিপ ফুলের লকেট। জঙ্কুক সঙ্গে সঙ্গেই সুগার দিকে সন্দেহের চোখে তাকায় আর বলে, ভাইয়া তুই কি করে জানিস ওর টিউলিপ ফুল পছন্দ? এটা কেমন কথা জঙ্কুক? আমি জানবো না তে কি পছন্দ করে না না করে? আচ্ছা যাই হোক, মা তেকে খাবার খাইয়ে এই মেডিসিনগুলো খাইয়ে দাও। সুগা মেডিসিনগুলো জিমিনের হাতে ধরিয়ে দিয়ে উপরের দিকে চলে যায়। জঙ্কুক সুগার চলে যাওয়ার দিকে তাকিয়েই থাকে। সুগা তার রুমে চলে গেলে জঙ্কুকও আর কিছু না বলে ওখানে না দাঁড়িয়ে গটগট পায়ে রুমে চলে যায়। এদিকে জিমিন একবার ওষুধের দিকে তাকায় আর একবার সুগার রুমের দিকে তাকায়, আর মনে মনে ভাবে, কই জিমি, তোর জন্য তো কখনো কোনো কিছু নিয়ে আসতে দেখিনি। তোর কি পছন্দ কি অপছন্দ সেটাও তো খেয়াল করতে দেখিনি। আসলে তোর ডাক্তার মশাই তোকে একটু ভালোবাসে না, তাহলে তুই একা একা কেন ভালোবাসবি? না, এবার থেকে তুইও আর ওকে ভালোবাসবি না। জিমিন মনে মনে কথাগুলো বলেই দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তারপর ওষুধ আর খাবার নিয়ে তের রুমের দিকে চলে যায়। দরজা খুলতেই দেখে তে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, জ্বরের কারণে মুখটা লাল হয়ে আছে। জিমিন আস্তে আস্তে তের বেডের কাছে এসে দাঁড়িয়ে বলে, তে একটু ওঠ তো, খাবারটা খেয়ে ওষুধটা খেয়ে নে। জিমিনের কণ্ঠস্বর শুনেই তে আদো আদো চোখ খুলে তাকায়। সেটা দেখে জিমিন তের পাশে বসে, আর তের কপালে হাত রেখে দেখে তের জ্বর বেশি হয়েছে কিনা। ভালোই তো জ্বর বাঁধিয়েছিস, এখন লক্ষ্মী মেয়ের মতন উঠে খাবার খেয়ে ওষুধটা খেয়ে নে। আমার খেতে ইচ্ছে করছে না জিমিন। তে ইচ্ছে না করলেও তোকে খেতে হবে, আর তুই যদি খাবার না খাস তাহলে ডাক্তার মশাই এসে কিন্তু আবার বকাবকি করবে, সেটা তো তুই ভালো করেই জানিস। তে মুখ ফুলিয়ে অন্যদিকে তাকায়, সে কিছুতেই খাবে না। সেটা দেখে জিমিন মুচকি হাসে, কারণ এটা নতুন কিছু না। তে অসুস্থ হলেই এমন করে। জিমিন সুগার দেয়া লকেটটা বের করে আর বলে, আচ্ছা তোকে খেতে হবে না, আগে দেখ তো জঙ্কুক ভাইয়া তোর জন্য কি নিয়ে এসেছে। তে অবাক হয়ে জিমিনের দিকে বড় বড় চোখ করে তাকায়। ওর তো বিশ্বাসই হচ্ছে না জঙ্কুক ওর জন্য কিছু নিয়ে এসেছে, নাকি ও ভুল শুনলো। আমার জন্য, তাও আবার ওই রাক্ষসটা যে কিনা আমাকে ভুলে গেছে। তে মনে মনে ভাবে, তবে মুখে কিছু বলে না। জিমিন লকেটটা বের করে তের সামনে রাখে, আর সাথে নিজের ব্রেসলেটটাও। এই দেখতে, তোর জন্য লকেট আর আমার জন্য ব্রেসলেট জঙ্কুক ভাইয়া নিয়ে এসেছে। তে ব্রেসলেট আর লকেটের দিকে তাকায়। তে কিছু একটা ভেবে বলে, জিমিন তুই আমার সাথে মজা করছিস? সত্যি করে বলতো এটা কে এনেছে, সুগা ভাইয়া নাকি জেহব ভাইয়া? জিমিন পড়ে গেল বিপদে। ও এখন কি বলবে? যদি বলে সুগায় দিয়েছে, তাহলে তো তে বুঝে যাবে জঙ্কুক ওর জন্য কিছুই নিয়ে আসেনি। তখন তো তে আরো কষ্ট পাবে।
আরে মিথ্যে কেন বলবো, সত্যি জঙ্কুক ভাইয়া সবার জন্য গিফট এনেছে, তোর জন্যও এনেছে। তে সরু চোখে জিমিনের দিকে তাকিয়ে বলে, তাহলে বল সে কি করে জানলো আমার টিউলিপ ফুল পছন্দ? জিমিন যে ফেসে গেছে সেটাতে জিমিনের মুখ দেখেই বুঝতে পেরেছে জিমিনের এখন সত্যি বলা ছাড়া আর কোনো উপায় নেই। তুই যদি সত্যিটা বলিস তাহলে আমি খাবারও খাবো আর ওষুধও খাবো। জিমিন মনে মনেই ভাবে তের আগে সুস্থ হওয়াটা দরকার, তাই জিমিন সত্যিটাই বলে। সুগা ভাইয়া এনেছে। তে মুচকি হেসেই বলে, আমি আগেই জানতাম, নে এখন খাইয়ে দে। জঙ্কুক ভাইয়া তোর জন্য কিছু নিয়ে আসিনি, সেটা শুনে তোর খারাপ লাগেনি? আরে আমার খারাপ কেন লাগবে? এখন কি তুই কথাই বলে যাবি নাকি আমাকে খাইয়ে দিবি? আর ওই লকেটটা আমাকে পরিয়ে দে। জিমিন আর কিছু না বলে তেকে লকেটটা পরিয়ে দেয়। এরপরে তেকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে ভালোভাবে শুইয়ে দিয়ে জিমিন রুম থেকে বের হয়ে যায়।